খোলা জানালা দিয়ে বয়ে আসছে মৃদু হাওয়া। বালিশে মাথা রেখে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ করছি। মাথার উপর জ্বলছে 100 পাওয়ারের এক লাইট। সারাদিন বই পড়তে পড়তে কোনো ভালোই লাগছিল না, তাই রবীন্দ্রনাথের গল্প করে মনটাকে একটু ফ্রেশ করতে চাইছিলাম। 3 দিন সরকারি ছুটি হয়, ম্যাচের সকলে বাড়ি চলে গিয়েছে। পরীক্ষার কারণে শুধু আমি একলা রয়ে গেছি বহুকাল এই পুরনো বাড়িটিতে। ঢাকার কাছে থাকার জন্য এর চেয়ে আর ভালো জায়গা খুঁজে পেলাম না। আমার বন্ধু মোর্শেদ এখানেই থাকে। ভাড়া তুলনামূলকভাবে কম হওয়ায় আমিও উঠে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে। এই দোতলা বাড়িটিতে আমি ছাড়া আর কেউই নেই। দারোয়ান আছে গেটের কাছে, থাকবে হয়তো রাত 10টা পর্যন্ত। তারপর প্রধান ফটক বন্ধ করে আমাকে থাকতে হবে এই আলো ছায়া ভরা বাড়িটিতে। বাতাসের জোর বেশি, তাই জানালাটা বন্ধ করে দিলাম। তারপর আবার বই পড়তে লাগলাম। হঠাৎ কোনো সংকেত ছাড়াই জানালাটা খুলে গেল। চমকে উঠলাম আমি, চমকে গেল আমার হৃৎপিণ্ড। বড় বড় চোখ করে আমি জানালার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তারপর 1 পা 2 পা করে জানালাটা বন্ধ করে সবেমাত্র বিছানায় উঠেছি, এমন সময় লাইটটা নিভে গেল। অন্ধকারে ঢেকে গেল আমার চারপাশ। বালিশের নিচ থেকে দিয়াশ লাইটটা বের করে মোম জ্বালিয়ে বসলাম। ভালো লাগছিল না, ভাবলাম নিচে গিয়ে দারোয়ানের সাথে কিছুক্ষণ গল্প করা যাক। গেটের কাছে গিয়ে দেখি দারোয়ান ঘুমিয়ে ঝিমুচ্ছে। কাছে গিয়ে বসলাম। হঠাৎ জাগনা পেয়ে গেল, আমাকে দেখে বলল, কোনো সমস্যা হয়েছে? আমি বললাম না, এমনিতেই আপনার সাথে কথা বলতে মন চাইল, তাই চলে আসলাম। তারপর অনেকক্ষণ ওনার সাথে কথা বললাম। যতবারই এই বাড়ি সম্পর্কে জানতে চেয়েছি, ততবারই উনি প্রসঙ্গ এড়িয়ে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন। জানতে পারলাম উনি আজ থেকে 20 বছর ধরে এই বাড়িটি দেখাশোনা করছে। এর মধ্যে অনেকেই এখানে এসেছে, কেউ বেশি দিন টিকতে পারেনি, এমনকি মারাও গিয়েছে অনেকে। কিন্তু কেন এমন হয়েছে সেটা বলেনি। জানতে চেয়েও ব্যর্থ হয়েছি। রাত 10টা বাজতেই উনি আমাকে সাবধান করে চলে গেলেন। প্রধান ফটক বন্ধ করে আমি ঘরে এসে বসলাম। ভয় করছিল আমার খুব ভয় করছিল। কারেন্ট এখনও আসেনি। আজকের রাতটা আমার কাছে বেশ অভিশপ্ত মনে হলো। এই বাড়ি আদৌ কোনো ঘটনা আমার জানা নেই, তবুও নিজ জ্ঞান থেকে বলতে পারি এই বাড়িটি কোনো সাধারণ বাড়ি নয়। আজকের রাতের মতো এটা আমার কাছে একটা অভিশপ্ত বাড়ি। অশরীরদের মতো বসত হয়তো এই বাড়িতেই আছে। আমি জানি না আমার জীবনে আজ কি ঘটতে যাচ্ছে। ছাদের উপর কারা যেন হেঁটে চলেছে, মনে হচ্ছে কোনো দানবীয় পা বারবার আঘাত করছে ছাদের উপর। ইচ্ছে হচ্ছিল এই বাড়ি থেকে পালিয়ে অন্য কোথাও চলে যায়, কিন্তু তাও সম্ভব নয়। এই বাড়ির ছাদে আমার কখনো যাওয়া হয়নি, শুধু শুনেছি এই বাড়ির ছাদ গেট বন্ধ, কারো কাছে তার চাবি নেই। 4 তলায় একটা ঘর আছে তালাবদ্ধ, কে জানে সে ঘরেও কি আছে। দারোয়ানের মুখে শুনেছি সে ঘরের ভিতর কি আছে কেউ বলতে পারে না, শুধু এতটুকুই বলতে পারে সেই ঘরের দরজা হঠাৎ কখনো কখনো মাঝরাতে খুলে যায়, আর যেদিন খুলে যায় সেদিন কোনো না কোনো অঘটন ঘটে। ছাদের উপর সিঁড়ি ভেঙে ফেলা হয়েছে প্রথম যেদিন এই বাড়িতে আসলাম, সেদিনই আমার মনে হয় একটা ভয় জন্মেছিল। এই বাড়িটি যতই ঘুরতেছিলাম দেখলাম ততই ভয়ে ভরায় লাগতে লাগলো আমাকে। আমার সাথে যারা ছিল সবাই চাকুরি করে, তাই ওরা রাতে আসতো। সারাদিন আমি একা একা ভুতুরে এই কুঠির মতো পড়ে থাকতাম। সন্ধ্যার পরে যেন এই বাড়িটি ভয়ের কারখানা হয়ে যায়। অনেকবার মোর্শেদকে বলেছি এ কথা। মোর্শেদ বলেছে দেখে শুনে ভালো বাড়িতে চলে যাবে, তাছাড়া এত কম দামে ভাড়া তো আর আগে পেত না। এমনিতেই জায়গাটা শহর থেকে বাইরে, সন্ধ্যার পরে চারিদিকে নীরব হয়ে যায়। আশেপাশে কোনো জনবসতি নেই। কাঁচা রাস্তা ধরে 10 মিনিট হাঁটার পরে পাকা সড়ক পাওয়া যাবে, কিন্তু এত রাতে গাড়ি পাওয়া যাবে কিনা সেটাই মুশকিলের ব্যাপার। তা যাই হোক, একবার চেষ্টা করে দেখি না কি করা যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বেজে 35 মিনিট। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম এবং খুব দ্রুত গতিতে অন্ধকারের পথ ধরে গিয়ে দাঁড়ালাম রাস্তার উপর। কিন্তু আমার আশা দূরে পরিণত হলো যখন দেখলাম আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেও
কোনো গাড়ির দেখা মিলল না। এদিকে ঝোড়ো হওয়ার সাথে সাথে বৃষ্টি পড়তে শুরু করলো। তাই দাঁড়িয়ে না থেকে আবার সেই বাড়িটির দিকে চলে গেলাম। আসার সময় দেখলাম কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে রাস্তার উপর। তার মানে আজ রাতে আর কারেন্ট আসবে না। যতদূর চোখ যায় শুধু অন্ধকার, কোথাও এক বিন্দু আলো নেই, কেবলই অন্ধকার। বাড়িটির সামনে এসে দাঁড়াতেই মনে হলো বিদ্যুৎ যেন আমাকে হাত বাড়ি দিয়ে ডাকছে। এক অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ চারিদিকে, যা কলিজার পানি পর্যন্ত শুকিয়ে দেয়। বিদ্যুৎ চমকানোর আলোয় ভূতুরে পরিবেশের সৃষ্টি হচ্ছে বাড়িটিতে। হালকা কুয়াশা জমেছে বাড়িটির দিকে, যেন হরর ছবির ভূতুরে বাড়ি এটা। প্রধান গেট খুলে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। ভিজে শরীর নিয়ে ঘরে প্রবেশ করলাম। আমার ঘর কবরের মতো অন্ধকার হয়ে আছে। যাওয়ার আগে মোমবাতিটা দিব্যি জ্বলছিল। এত তাড়াতাড়ি মোমবাতি শেষ হয়ে যাবে তা মানে খুঁজে পেলাম না। হেমন্তের রাত এমনিতেই অনেক বড়, কি করা যায় ভাবছি। পকেটে থাকা মোবাইলটা বের করলাম। কারো সাথে যোগাযোগ করলে মনটা হালকা হবে। ফোন করলাম মোর্শেদের কাছে, ওর মোবাইলটা বন্ধ দেখালো। ফোন করলাম আমার এক শিক্ষকের কাছে, তিনি ঢাকাতেই থাকেন। এখানে একবার এসেছিল, সেদিনই আমাকে বলেছিল আমি যেন এই বাড়িটা ছেড়ে দেই। স্যারের কথা মতো আমি বাড়িটা ছেড়ে দিয়েছি। সামনের মাসে 1 তারিখে নতুন বাসায় উঠব। আজ বুঝতে পারছি স্যার কেন আমায় সেদিন এই বাড়িটা ছাড়তে বলেছিল। হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম। আমার কলিজাটা একদম কেঁপে উঠল। তবে 4 তলা সেই ঘরের। অজানা আমার বুক ধরফর করে কাঁপছে। কানে ভেসে আসছে পায়ের শব্দ, কে যেন সিঁড়ি বেয়ে উপর থেকে নিচে নামছে। আমার ভয় আরও বেড়ে গেল। এদিকে ঝড়ের তাণ্ডব বেড়েই চলেছে। অনেক কষ্টে স্যারকে ফোনে পাওয়া গেল। স্যারকে বললাম, স্যার আমি খুব সমস্যায় পড়েছি, আমি জানি না আজ রাতে আমার জীবনে কি ঘটতে যাচ্ছে। লাইনটা কেটে গেল। আবার কল করতে গেলাম, দেখি ব্যালেন্স নেই। স্যার ফোন করলেন, রিসিভ করে বললাম, স্যার আমাকে বাঁচান। সব ঘটনা খুলে বললাম, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে স্যার ঠিকমতো কিছুই বুঝলো না। লাইনটা আবার কেটে গেল। এবার নেটওয়ার্ক শূন্য মোবাইল হাতে আমি বসে রইলাম বিছানার উপর। মোমবাতি নেই, তাই মোবাইলের লাইট জ্বালিয়ে রেখেছি। তাতে সেটার ব্যাটারি খরচ হচ্ছে বেশি, হয়তো ঘন্টাখানেকের মধ্যে সেটাও বন্ধ হয়ে যাবে। ঝড় থামার কোনো নামগন্ধ নেই। আমার ঘরের জানালাটা একবার বন্ধ হচ্ছে তো আরেকবার খুলছে। আমি সেটাকে বারবার বন্ধ করতে গিয়েও ব্যর্থ হচ্ছি। চারিদিকে কেমন যেন এক ভয়ানক শব্দ হচ্ছিল। কোথাও কোনো আলো নেই, শুধু মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোতে কিছু দূর দেখা যাচ্ছে। সত্যি সত্যি যা ভেবেছিলাম, ঘন্টাখানেকের মধ্যেই আমার মোবাইলটা বন্ধ হয়ে গেল। আমি অন্ধকারের কারাগারে বন্দী হয়ে গেলাম। হঠাৎ মনে হলো কে যেন চাপা সুরে কাঁদছে জানালার ওপাশে। আমি আস্তে আস্তে হেঁটে গেলাম। না, কোথাও কেউ নেই। এমন সময় হৃদয়ে আতঙ্ক তুলে কে যেন আমার দরজা নক করলো। আমি তখন ভয়ে রীতিমতো কাঁপছি। আমার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। আমি দাঁড়িয়ে আছি ঘরের এক কোণে। একটা ইঁদুর আমার পাশ দিয়ে দৌড়ে গেল। আমি চিৎকার দিয়ে উঠলাম। দরজার ওপাশে আওয়াজটা থেমে গেল। খুব বড় বড় ইঁদুরের ঘরের মধ্যে ছোটাছুটি করছে, যা আগে কখনো দেখতে পাইনি। আমার পায়ের পেছনে ভিজে ভিজে অনুভব করলাম। মোবাইলটাকে আবার চালু করলাম। ব্যাটারি নো সিগন্যাল দিয়ে সেটা আলো জ্বলল। সে আলোতে স্পষ্ট দেখলাম একটা ইঁদুর বড় টুকরো মাংস এনে আমার পায়ের কাছে বসে বসে খাচ্ছে, আর তার রক্ত আমার পায়ে এসে প্যান্টে লেগে ভিজে ভাব তৈরি করেছে। এমন দৃশ্য আমি কোনো দিন দেখিনি, কোনো বইতেও পড়িনি। ভয় আমাকে আবার গ্রাস করলো। মোবাইলের আলো নিভে গেছে, সেই সাথে বাইরের ঝড়ও থেমে গেছে। চারিদিকে এক অদ্ভুত নীরবতা, শুধু মাঝে মাঝে নুপুরের সুর আর ছোটাছুটির শব্দ পাওয়া যাচ্ছিল। কারা যেন ফিস ফিস করে বাতাসে ভেসে বেড়াচ্ছে। আমার চোখের সামনে যেন হাজারো প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর তাদের চোখ, হাত, নখ, পা, চুল সব। চোখ বুঝলেই সেই একই দৃশ্য। ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলন্ত তরুণী, বড় বড় চোখ, জিহ্বা বেরিয়ে এসে মুখ থেকে, হাতে বড় বড় নখ। ঘরময় আগরবাতির গন্ধ, যেন কোনো মরা লাশ আমার সামনে শুয়ে আছে। মনে হচ্ছে চারিদিকে রক্তের নদী, আমি তার মাঝে সাঁতার কাটছি। আমার সামনে পিছনে মৃত্যু তারা খেলছে। আমি চোখ বুঝতেও পারছি না
আবার মেলতেও পারছি না। এটা কি প্রচণ্ড ভয়ের কারণে মানসিক সমস্যার সৃষ্টি হয়েছে, নাকি সত্যি দেখছি কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু আমার মন আমি দুর্বল করিনি, যতটুকু সম্ভব শক্ত রাখার চেষ্টা করেছি। আলো ছাড়া ঘড়ি দেখতে পারছিলাম না, তাই অনুমান করে চাইলাম কটা বাজে। হতে পারে রাত 3টে কি 3:30-এর বেশি নয়। এখনও সকাল হতে অনেক দেরি। কাল সকালে আমি এই অভিশপ্ত বাড়ি ত্যাগ করবই করব। আর নয়, এখানে থাকলে আমি নিশ্চিত মৃত্যু এতে আমাকে দোলা দিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। হঠাৎ কানে একটা শব্দ ভেসে এলো। ভালো করে সেদিকে তাকালাম এবং কান পাতলাম। কে যেন সিঁড়ি দিয়ে নেমে এলো, তারপর আস্তে আস্তে এদিকে হেঁটে আসছে। পায়ের শব্দটা নীরব, শব্দকেও যেন হার মানাচ্ছে। আমার দরজার কাছে এসে আওয়াজটা একদম থেমে গেল এবং দরজাটা নক করলো। আমি এবার সাহস হারালাম না, অন্ধকারের দরজার দিকে হেঁটে যেতে লাগলাম। আমার শরীরের সাথে কিছু একটা ধাক্কা খেলো। হাত দিয়ে দেখি কার যেন পা ঝুলছে, মনে হচ্ছে ফ্যানের সাথে কোনো তরুণী ফাঁসি দিয়ে ঝুলছে। আবার হাত বাড়িয়ে দেখি কিচ্ছু নেই। আমার সাথে এগুলো কি ঘটছে এসব আমি নিজেও জানি না। শুধু বুঝতে পারছি আলো না পেলে অন্ধকারে হার্ট অ্যাটাক করে যে কোনো সময় আমি মারা যেতে পারি। অশরীরের জন্য এটাই সার্থক। হেঁটে গিয়ে দরজা খুলে দিলাম। কি অদ্ভুত ব্যাপার, দরজার সামনে কেউ নেই, অথচ একটু আগেও আমি হেঁটে আসার শব্দ পেয়েছি। এমন সময় বাইরে বিদ্যুৎ চমকে উঠল। সেই আলোতে আমি দেখলাম আমার সামনে একটা বডি দাঁড়িয়ে আছে। সেটার গা থেকে আগরবাতির গন্ধ বের হচ্ছে। মাথা নেই, পা দুটো বাঁকা, গায়ে সাদা কাপড়, আমার থেকে মাত্র 1 হাত দূরে, সাথে একটা তরুণী। চোখ দুটো তার বেরিয়ে আসতে চাইছে, গলায় কালো মোটা কাটা দাগ, চোখ দুটি সাদা, কোনো মণি নেই, বাঁকা হয়ে পা দুটো ঘুরে আছে। আমার মনে হলো মৃত্যু যেন আমায় ছুঁয়ে ফেলেছে, আমি আর বাঁচতে পারবো না। এটা বুঝি আমার জীবনের শেষ মুহূর্তে। আমি 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 জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, আমি নিজেকে মিছালায় আবিষ্কার করলাম। দারোয়ান এসে আমাকে সিঁড়ি থেকে নিচে পড়ে থাকতে দেখে, তারপর বিছায় এনে শুইয়ে দেয়। গতকাল রাতের কথা মনে পড়তেই আতকে উঠলাম। আবার দুপুর নাগাদ সেই বাড়ি ত্যাগ করলাম। তারপর কোনোদিন সেই বাড়ির মুখ হইনি। এরপর কয়েকদিন পরে শুনলাম বাড়ির দারোয়ান চাচা নাকি মারা গেছে। বাড়ির ভিতরেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এখন আর সেই বাড়িতে কেউ থাকে না, থাকে শুধু অন্য জগতের অশরীরীরা। প্রিয় বন্ধুরা, গল্পটি যখন পড়ছিলাম তখন বিশ্বাস করেন আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গিয়েছিল। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি ঠিক এরকমই একটি ছাত্রাবাসের সন্ধান পেয়েছিলাম। কেউ উঠিনি আমরা। শুনেছিলাম এই বাড়িতে নাকি যারা থাকে অল্প কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে যায় এবং দারুণ অসুস্থ হয়। তারপরে নাকি মেস ছেড়ে দেয়। অন্যান্য মেসের থেকে এই মেসের ভাড়া অনেক কম ছিল, তবুও এই মেসে কোনো ছাত্রছাত্রী উঠত না। বন্ধুরা, চলুন শুরু করি আরেকটা গল্পে। আশা করি এই গল্পটিও আপনাদের অনেক ভালো লাগবে এবং মনের মধ্যে ভয়ের আলোড়ন সৃষ্টি করবে। বন্ধুরা, এই গল্পটি একটু রোমান্টিক এবং অলৌকিক গল্পের মতোই, শুনলে ভালো লাগবে। গল্পটি যিনি পাঠিয়েছেন তার নাম ঠিকানা কিচ্ছু লেখেননি, জাস্ট একটা ইমেলে করে পাঠিয়েছেন। আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। চারিদিকে অন্ধকার আর অন্ধকার, এর মধ্যে দিয়ে ছুটে চলেছে রাতের ট্রেন। আমার বিয়ের কথাবার্তা চলছে, তাই দেশের বাড়ি যাচ্ছি। কমলাপুর থেকে ট্রেনে উঠেছি। আমার কামরায় কয়েকজন ছিল, তাদের সাথে গল্প করে বেশ ভালোই সময় কাটছিল। সবাই একে একে নেমে যাওয়ায় আমি একা হয়ে গেলাম এবং একরাশ অন্ধকার আমায় যেন গ্রাস করে নিল। আমি নামবো একদম শেষ স্টেশনে, তাই ভাবলাম একটা ঘুম দিয়ে নেই। স্টেশনে পৌঁছাতে প্রায় শেষ রাত হবে। ঘুমিয়ে গেছি। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে গেল। কিছু বুঝে ওঠার আগেই একটা মেয়ের আবছা মতো দেখলাম ট্রেনে উঠে আসলো এবং ট্রেনটি আবার চলতে শুরু করলো। আবছা দেখার কারণ চারিদিকে অন্ধকার ছিল। যা হোক, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, জানি আবার ট্রেনে ডাকাত পড়লো কিনা। ইদানিং এদিকে নাকি খুব ডাকাতি হচ্ছে। যাক, ট্রেন আবার চালু হওয়ায় হাঁপ ছেড়ে বাঁচলাম। এত সব ভাবতে ভাবতে আমার পাশের মেয়েটার দিকে তাকানোর সুযোগই পাইনি।
সুযোগ থাকলেও কিছুই করার নেই, চারিদিকে যে অন্ধকার। আমি লজ্জায় গুটিয়ে গেলাম। লজ্জা পাওয়ার কারণ, ও ছিল একটি মাত্র মেয়ে, আমি শুধু একটা কামরায়, তাও অন্ধকারের মধ্যে। যা হোক, নিজেকে সহজ করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করলাম এবং উদ্দেশ্যহীনভাবে মোবাইলটা টিপাটিপি শুরু করলাম। যাই হোক, অভাবা যেখানে যায় নদীর পানিও নাকি শুকিয়ে যায়। কোনো জানান দেওয়া ছাড়াই মোবাইলটা বন্ধ হয়ে গেল। ভাবলাম চার্জ শেষ, কিন্তু বাসা থেকে তো ফুল চার্জ দিয়ে বের হয়েছিলাম। যাক, মোবাইলটা আবার পকেটে রেখে দিলাম। কামরায় আবার অন্ধকার নেমে এলো। মেয়েটাই প্রথম নীরবতা ভাঙল, বলে উঠল, আমি শ্রুতি। আমি বলতে গেলাম, আমি হাসান। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার কণ্ঠ অনেকটা কোলা ব্যাঙের মতো হয়ে গিয়েছে। বুঝলাম ভয়ে এমনটা হয়েছে। নিজেকে সহজ করার জন্য হাসলাম। মেয়েটির কণ্ঠ অনেক মিষ্টি। মেয়েটি আমার অবস্থা বুঝলো কিনা জানি না, তবে সে তার ব্যাগ থেকে একটা মোমবাতি বের করে জ্বালালো। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম প্রচণ্ড বাতাস থাকা সত্ত্বেও মোমবাতিটা দিব্যি জ্বলছে। যাক, এবার মেয়েটার চেহারার দিকে একবার তাকালাম। অতটা ফর্সা না, গোল মুখ, চিকন নাক, আর বর্ণনা দিতে পারবো না। এক কথায় বলবো, মায়াবী একটা চেহারা, দেখলেই ভালো লাগে। আস্তে আস্তে কথায় কথায় পরিস্থিতি সহজ হয়ে এলো। আমি আমার সম্বন্ধে বললাম, সেও তার সম্বন্ধে বলল। একটা জিনিস দেখলাম, ওর শরীর থেকে কেমন যেন একটা অদ্ভুত সুগন্ধি বের হচ্ছে। সুগন্ধিটা কেমন যেন নেশা ধরানোর মতো। ওকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। ঘুম ভাঙল একদম শেষ রাতের দিকে। জেগে দেখি কামরা খালি। শ্রুতির জায়গায় পড়ে আছে তার জ্বালানো মোমবাতির শেষ অংশ। ট্রেনও স্টেশনে পৌঁছে গিয়েছে। ওর নাম্বারটা তো নেওয়া হয়নি। ইস, ওর বাড়ির ঠিকানাটা যদি নিতাম। টিকিট চেকারকে জিজ্ঞাসা করলাম, এই কামরায় যে মেয়েটি আমার সাথে ছিল সে কোথায়? ও বলল, এখানে তো কেউ ছিল না। রাতে কয়েকবার আমি চেক করেছি, দেখেছি আপনি একা একা কথা বলছেন। আমি ভাবলাম আপনি বুঝি ফোনে কথা বলছেন। আমি তো থ মেরে গেলাম। আমার ফোন তো সেই শ্রুতি ওঠার পরেই বন্ধ হয়ে গেছে। পকেট থেকে মোবাইলটা বের করে অন করলাম, দেখলাম এখনও অর্ধেক চার্জ আছে। ভেবে পেলাম না এসব কি হলো আমার সাথে। আমি কি তবে এসব স্বপ্নে দেখেছি? স্বপ্ন যদি হয়, তবে ওর জ্বালানো মোমবাতির শেষ অংশ বিশেষ এখনও যে এখানেই পড়ে আছে, এটা কিভাবে সম্ভব? এগুলো ভাবতে ভাবতে ট্রেন থেকে নেমে বাড়ির পথ ধরলাম। বাড়িতে পৌঁছে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। ঘুমের মাঝেই স্বপ্নে দেখলাম শ্রুতিকে। ও হাসছে, আর ওর মায়াভরা মুখ আমায় যেন অপার্থিব এক আনন্দে ভরিয়ে দিচ্ছে। ঘুম থেকে উঠে সারাদিন ওর কথাই ভাবলাম। আমি কি ওর প্রেমে পড়ে গিয়েছি? প্রশ্নটা বারবার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। আর বাস্তবে কি ওর কোনো অস্তিত্ব আছে? যা হোক, বাড়িতে যে কাজে আসা আমার জন্য মেয়ে দেখতে বাবা আর বোন সাথে আমাকে নেবে। যা হোক, কেন যেন আমার মন সায় দিচ্ছিল না, কারণ আমার মাথায় ঘুরে ফিরেই শ্রুতির চিন্তাই আসছিল। সবার জোড়াজুড়িতে মেয়ে দেখতে চললাম। বাবা আর বোনের মেয়ে পছন্দ হয়েছে, এবার আমার দেখার পালা। মেয়ের দিকে তাকাতেই আমার চোখ কপালে ওঠার অবস্থা। এ কি, এই তো দেখছি শ্রুতি। আমার সারা শরীরে এক আনন্দ বন্যা বয়ে গেল। কিন্তু মেয়েটি নির্ভীকভাবে বসে আছে, যেন আমাকে আগে কখনোই দেখেনি। যাক, বলকে বলে মেয়েটির একটা একা হওয়ার ব্যবস্থা করলাম। ওর নাম বলল স্মৃতি। ওকে বললাম, আমাকে আগে কখনো দেখেছেন কিনা? সে মাথা নাড়ে বলল, না। আমি কথাটাকে একটু ঘুরিয়ে ওকে জিজ্ঞেস করলাম, আমি বোধহয় তোমাকে দেখেছি ট্রেনে। ও বলল, আমি তো কখনো ট্রেনেই উঠিনি। আরও কিছু ওকে বলতে গিয়েও থেমে গেলাম, কারণ আবার যদি অন্য কিছু মনে করে। আমি আর কিছুই বললাম না। আমি যদি ওকে কল্পনাই করব, তাহলে আগে ওকে দেখলাম কেন? আমি তো আজকের আগে কখনো ওকে দেখিনি। তাহলে ট্রেনে কে আসলো আমার সাথে? আমার কল্পনা শক্তি কি এতই প্রবল যে আমি ওকে আগেই কল্পনার চোখ দিয়ে দেখতে পেয়েছি, নাকি এটা অলৌকিক ঘটনা? কোনো উত্তরই আমার জানা নেই। তারপর স্মৃতির সাথে আমার বিয়ে হয়ে গেল। এখন অনেক রাত, জানালা দিয়ে বাতাস, হু হু করে বাতাস বইছে। স্মৃতি ঘুমিয়ে গিয়েছে, যেন আমার কল্পনা শ্রুতি আরেকটা কপি। এটা অলৌকিক নয় কি? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুমাই। আমার কল্পনার স্মৃতিরূপ বাস্তব স্মৃতির পাশেই রয়েছে।
গল্পটা আসলে একটু রোমান্টিক। এত আগের থেকেই আসলে কি দেখা যায় মানুষের কল্পনা শক্তি কি এতই প্রখর? আপনি কি যদি কাউকে এরকম কল্পনা শক্তির প্রখরে কাউকে এগিয়ে রাখেন, তাহলে তার নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন। চলুন চলে যাই আরেকটি গল্পে। আজকে বেশি কথা বাড়াবো না, শুধু গল্প হবে। প্রচণ্ড শীতে থরথর করে কাঁপছে রতন। গায়ে চাদর আছে, পাশে বেশ বড় করে আগুন জ্বালিয়েছে, কিন্তু এত সব আয়োজন করেও মাঘ মাসের এই প্রচণ্ড শীতকে বশে আনা যাচ্ছে না। রতন নিরালা আবাসিক এলাকার নাইট গার্ড। অল্প কিছুদিন আগেই এই চাকরিটা নিয়েছে, কিংবা বলা যায় নিতে বাধ্য হয়েছে। খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য কিছু তো একটা করতে হবে, তাই বাধ্য হয়ে এই চাকরিটা নিয়েছে। মোটেই সুখকর কোনো চাকরি না এটা। সারা রাত ধরে ঘুমের 12টা বাজিয়ে তার উপর গত কিছুদিন থেকে যুক্ত হয়েছে বাঘের ভয়। গত 5 দিন হলো খুলনা শহরে প্রতি রাতে একটা করে লাশ পাওয়া যাচ্ছে। প্রতিটা লাশ পাওয়া গেছে ক্ষত বিক্ষত অবস্থায়, যেন কোনো হিংস্র জন্তু প্রচণ্ড আক্রোশে ছিঁড়ে কামড়ে একাকার করে ফেলেছে লাশগুলোকে। পেপারে এ নিয়ে প্রতিদিন লেখালেখি হচ্ছে। ডাক্তারদের মতে কোনো মানুষের পক্ষে এভাবে হত্যা করা সম্ভব না। শুধুমাত্র বন্য হিংস্র জন্তু যেমন বাঘ, সিংহ, নেকড়ে বা হায়না, এই ধরনের প্রাণীর পক্ষে এভাবে হত্যা করা সম্ভব। খুলনা কেন, সারা বাংলাদেশের কোনো বনেই সিংহ, নেকড়ে বা হায়না নেই, কিন্তু বাঘ আছে। এই খুলনার সুন্দরবনেই বাঘ আছে। ডাক্তারদের এই মতের উপর ভিত্তি করে সারা খুলনা শহরে চষে ফেলা হয়েছে, কিন্তু কোথাও বাঘের খোঁজ মেলেনি। তবে বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। হতভাগ্য লাশগুলোর আশেপাশেই বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। সুন্দরবন থেকে বিশাল ভৈরব নদী পার হয়ে খুলনা শহরে ঢোকা কোনো বাঘ বা বাঘের পক্ষে সম্ভব না। আর যদি কোনোভাবে ঢুকেও থাকে, তাহলে কোথায় লুকিয়ে থাকছে সেটা এখন পর্যন্ত কেউ বের করতে পারেনি। রাত তো দূরের কথা, মানুষ এখন দিনের বেলাতেও ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে। গতকাল রতন একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। চায়ের দোকানের মালিক কাদের। তার দেশের বাড়ি সুন্দরবনের পাশেই কোনো এক গ্রাম। সেখানে একটা গল্প প্রচলিত আছে। সুন্দরবনের মির্জাবাড়ির এলাকায় অনেক আগে মির্জা আসাদ আলী নামক এক জমিদার বাস করতেন। একটা পোষা বাঘ ছিল তার। বাঘটা তার হিংস্রতা বাড়ানোর জন্য প্রায় তাকে অল্প খাবার দেওয়া হতো। একদিন কোনোভাবে বাঘটা খাঁচা থেকে বের হয়ে আসে। দুর্ভাগ্যক্রমে জমিদার তখন তার বাগানে হাঁটাহাঁটি করছিলেন। অভুক্ত বাঘটা ক্ষুধার্ত জ্বালায় তার মনিবকেই আক্রমণ করে বসে। জমিদারের ভাগ্য ভালো, মারা যাননি, কিন্তু গুরুতর আহত হয়ে যান। মির্জা আসাদ ওয়ালি যেদিন আহত হন, সেই রাতেই তিনি নিখোঁজ হয়ে যান। কথিত আছে এরপর থেকে প্রতি রাতে আকাশে চাঁদ ওঠার পর থেকে তিনি বাঘের রূপ ধারণ করেন এবং প্রতি রাতেই একটা না একটা খুন করেন। মির্জা আসাদ ওয়ালি আহত হবার পর থেকে প্রতি রাতেই একজন করে গ্রামবাসীরা মরা বাঘের আক্রমণে মারা যেতে থাকলো। গ্রামের মানুষরা মরা বাঘের ভয়ে একে একে গ্রাম ত্যাগ করতে লাগলো। ধীরে ধীরে পুরো গ্রাম জনশূন্য হয়ে গেল। কথিত আছে আজও সেই মরা বাঘ মির্জাবাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। আজও সুন্দরবনের আশেপাশে গ্রামের মানুষ প্রায় রাতে সেই বাঘের রক্ত হিম করা গর্জন শুনতে পায়। কাদের ভাইয়ের মতে মির্জা আসাদ আলী রূপে সেই বাঘটা আজও প্রায় 100 বছর পর জঙ্গল ছেড়ে শহরে এসেছে। দিনের বেলায় মানুষ রূপে থাকলেও রাতে তিনি বাঘের রূপ ধারণ করে এবং একের পর এক হত্যা করে চলেছেন। রতন জানে এটা গল্প কাহিনী ছাড়া আর কিছুই না, কিন্তু বাঘ তো একটা আছেই, যেটা প্রতি রাতে নির্মমভাবে একটার পর একটা হত্যা করে চলেছে। আবার কেঁপে উঠল রতন। শীতে না, ভয়ে। তার নিজেও ঠিক বুঝতে পারল না। ঠিক পেছনে একটা শব্দ শুনে চমকে উঠে ঘুরে তাকালো। নাইট গার্ডের ইউনিফর্ম পরা একজন লোক ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। প্রতি রাতে 2 জন করে নাইট গার্ড এই এলাকায় পাহারা দেয়। এই লোকটাকে আগে কখনো দেখেনি, নতুন বোধহয়। লোকটা একটু হেসে রতনের পাশে এসে বসল। নতুন নাকি, কবে জয়েন করলা? রতন জিজ্ঞাসা করলো। বিদঘুটেভাবে একটু হাসলো লোকটা। আজকে, লোকটা বলল। নাম কি?
জলিল, ঘটা শুনছ নাকি? একটু উদাসভাবে জিজ্ঞাসা করলো রতন। কি ঘটনা? চোখ দুটো শুরু করে জিজ্ঞাসা করলো জলিল। নিজে পুরোপুরি বিশ্বাস না করলেও কাদের ভাইয়ের কাছে শোনা ঘটনাটা পুরোপুরি বিশ্বাসযোগ্য করে বলতে শুরু করলেন রতন। কিছু কথা বানিয়েও যোগ করতে ভুললেন না। গল্প বলা শেষ করে লোকটার দিকে তাকিয়ে চমকে উঠল রতন। হিংস্র চোখে তার দিকে তাকিয়ে আছে লোকটা। আপনি এসব বিশ্বাস করেন? রাগ স্বরে জিজ্ঞাসা করলো সে। বিশ্বাস না করার কিছুই নেই, অনেক আজব ঘটনা ঘটে দুনিয়ায়, দার্শনিকের মতো জবাব দেয় রতন। লোকটা একদম ভিড় করে মন পেতে খুশি হয়ে হাসছে। ক্রুরও হাসলো জলিল। চোখ দুটো যেন মুহূর্তের জন্য জ্বলে উঠল। ঠিকই বলেছেন, অনেক আজব ঘটনা ঘটে এই দুনিয়ায়। যে মরা বাঘের কথা আপনি ভাবছেন সে হয়তো আপনার আশেপাশেই কোথাও ঘাপটি মেরে আছে, কিংবা মানুষ রূপে আপনার সামনেই রয়েছে, আপনি হয়তো বুঝতেও পারছেন না। ধক করে জ্বলে ওঠে জলিলের চোখ জোড়া। ভয়ের একটা শীতল শিহরণ বয়ে গেল রতনের মেরুদণ্ড বেয়ে। একটা অশুভ চিন্তা উকি দিচ্ছে মনের ভিতর। সত্যি না তো কাদের ভাইয়ের কাছে শোনা গল্পটা? হয়তো সত্যি কোনো মরা বাঘ আছে, হয়তো মির্জা আসাদ আলী নামে সত্যি কারো অস্তিত্ব আছে যে এই শহরে প্রতি রাতে নির্মমভাবে একটার পর একটা হত্যা করে চলেছে। জলিলের দিকে তাকালো রতন। কি যেন একটা অশুভ ব্যাপার আছে লোকটার দু চোখে। হঠাৎ করে মনের মধ্যে উকি দিল ভয়ঙ্কর একটা চিন্তা। বুঝতে পারল কি ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে সে। আবার জলিলের দিকে তাকালো। এখনো সেই ভয়ঙ্কর হাসিটা লেগে আছে জলিলের ঠোঁটে। তাহলে এতক্ষণ চিনতে পারলে? আমি কে? বাস পড়লো যেন লোকটার কণ্ঠ থেকে। ঢোক গিলল রতন। বুঝতে পারছে কাদের ভাইয়ের কাছে শোনা গল্পটা মোটেও বানোয়াট না, কিন্তু বুঝেও আর কোনো লাভ নেই। মৃত্যু ওর থেকে মাত্র 2 ফুট দূরে দাঁড়িয়ে আছে। আরও বৃষ্টি করে হেসে উঠল জলিল, কিন্তু এবারের হাসিটা আর ভয়ে শোনালো না, বরং মনে হলো কিছুটা ব্যঙ্গ করে হাসছে জলিল। অবাক হয়ে তাকালো রতন। জলিলের হাসি যেন থামতেই চায় না। হাসির ধমকে চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। আপনি আপনি আমার কথা বিশ্বাস করেছেন? আপনি তো দেখি মিয়া ভয়ে প্যান্ট খারাপ করে ফেলছেন। হাসতে হাসতে বলল জলিল। এতক্ষণে রতন আসল ব্যাপারটা বুঝতে পারল। লোকটা এতক্ষণ যা বলছে সব মিথ্যা। রাগ হলো রতনের, কিন্তু সেটা প্রকাশ করলো না। তুমি মনে করেছো তুমি যা বলছো আমি তা বিশ্বাস করছি? তোমার একটা কথাও আমি বিশ্বাস করিনি, শুধুমাত্র ভয়ের অভিনয় করছি। জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল রতন। খ্যাক খ্যাক করে আবার হেসে উঠল জলিল। বুঝিয়ে দিল রতনের কথায় সে বিশ্বাস করছে না। আমি তোমার কথা এক বর্ণও বিশ্বাস করিনি। ঝিক করে জ্বলে উঠল রতনের চোখ জোড়া। আমি প্রথম থেকেই জানি তুমি মিথ্যা কথা বলছো, তুমি মায়াবাগ না। আচ্ছা, তো কি করে বুঝতে পারলে আমি মায়াবাগ না? জিজ্ঞাসা করলো জলিল। আমি জানি তুমি মরাবাগ না। ঘর ঘর করে উঠল রতনের কণ্ঠস্বর। কারণ মরাবাগ আমি নিজেই। অবিশ্বাস্য ভরে রতনের দিকে তাকালো জলিল। হঠাৎ ধক করে জ্বলে উঠল রতনের চোখ তুলে তাকালো পূর্ণিমার বিশাল চাঁদটার দিকে। ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করলো, যা অতি দ্রুত রূপান্তরিত হলো চাপা গঙ্গানিতে। চোখের কালো মণি বদলে হলুদ রং ধারণ করলো। হলুদ রং হয়ে উঠল চামড়ার, শরীর ফুটে বেরোতে লাগলো থোকা থোকা লোম। কান দুটো অকারণে বড় হয়ে উঠল। ফাঁক হয়ে গেল রতনের মুখটা। চোয়ালে ঝিঝি উঠল ক্ষুধার্ত ধারালো সারি সারি দাঁত। রূপান্তরের যন্ত্রণার হাত দিয়ে মাটি খামচে ধরল রতন। চোখের নিমেষেই ও দুটো পূরণে হলো বিশাল রোমস থাবায়। ধীরে ধীরে রতন পরিণত হলো এক বিরাট রয়্যাল বেঙ্গল টাইগারের। বিকট এক গর্জন ছেড়ে জলিলের উপর ঝাঁপিয়ে পড়ল বাঘরূপী রতন, ওরফে এককালের প্রতাপশালী জমিদার মির্জা আসাদ আলী। সেই প্রতিদিনের মতো আবারও সেই বাঘের রূপ ধারণ করে রতন শহরের একটা একটা করে লোক খামচে ধরতে লাগলো এবং নির্মমভাবে হত্যা করতে লাগলো সেই রতনরূপী মির্জা আসাদ আলী।